এন্টারপ্রেনিউরশিপ একটা স্কিল, কিন্তু যে জিনিসটা অনেক ক্ষেত্রে আমরা দেখি যে এন্টারপ্রেনিউররা ভুলে যান অথবা একটু কম গুরুত্ব দেন, সেটি হচ্ছে কমপ্লায়েন্স। ক্যাশ ফ্লোটা অত্যন্ত ইম্পর্টেন্ট, কারণ ক্যাশ ফ্লোকে আমরা বলি যে ফাইন্যান্সের দৃষ্টিকোণ থেকে একটা বডির রক্ত। আমরা দেখেছি বাংলাদেশে অনেকেই ক্রেডিট বিজনেসকে অনেক বেশি বাড়িয়ে এবং সেই জায়গায় এসে আমরা দেখতে পারি যে একটা পর্যায়ে ক্যাশ ফ্লোর অভাবে বিজনেসগুলো ধুঁকছে এবং অনেক ক্ষেত্রে এই বিজনেসগুলো বন্ধ হয়ে যায়, এরকম অভিজ্ঞতাও আছে। এআই ভালো, বাট এআইয়ের উপরে ওভার ডিপেন্ডেন্সি, এর মাধ্যমে আপনার স্কিলগুলো যেমনি কমে এবং মনে করবেন যে এআই আমাকে সাপোর্ট করবে, একজন এমপ্লয়ির মতো করে আমরা ইউজ করব, কিন্তু তাকে যদি আমরা মাস্টার মনে করি, আমরা যদি নিজেকে তার ইনফিরিয়র মনে করি, এই জায়গাটাতে আমি মনে করি হিউম্যানের একটা পরাজয়। জেনে বুঝে ব্যবসা করাটা মোর লজিক্যাল এবং সেই জায়গায় সাকসেস রেটটা অনেক বেশি। আপনি ব্যবসার যে রিস্কগুলো আছে, স্পেশালি যে রেগুলেটরি ফ্রেমওয়ার্ক থেকে যে রিস্কগুলো আছে, এটাকে আমরা হেজ করতে পারি, এটাকে মিনিমাইজ করতে পারি। রিস্ককে জিরো করা যায় না, কিন্তু রিস্ককে আমরা মিনিমাইজ করতে পারি। আপনার এক্সপিরিয়েন্স থেকে এন্টারপ্রেনারদের জন্য কোনো অ্যাডভাইস যদি থাকে? দেখুন, আমি একজন প্রফেশনাল অ্যাকাউন্টেন্ট, একই সঙ্গে গত 9 বছর যাবৎ এন্টারপ্রেনিউরশিপ জার্নিতে আছি। এন্টারপ্রেনিউরশিপ জার্নির ভিতরে আপনার সেলস যেমনি ইম্পর্টেন্ট, সঙ্গে সাপ্লাই চেইন, প্রোডাকশন এটাও ইম্পর্টেন্ট, এবং কমপ্লায়েন্স এবং রেকর্ডিং ইম্পর্টেন্ট। কোনো একটাকে ওভার এমফাসিস করে অন্যটাকে যদি নেগলেক্টেড করা হয় বা সেদিকে যদি ফোকাস না দেওয়া হয়, তাহলে আমরা কিন্তু একটা বড় প্রবলেমে পড়তে পারি। একই সঙ্গে নিজে শুরু করে যখন আস্তে আস্তে করে ফাংশনাল অন্য ডিপার্টমেন্টকে সাপোর্ট করবার জন্য লোক নিয়োগ করা হয়, সেই টিম সিলেকশন, টিম বন্ডিং, তাদেরকে অ্যাকাউন্টেবল করা, তাদের কেপিআই সেট করা, তাদেরকে কি ডেলিভার আমরা চাই, তাদের কাছ থেকে এক্সপেকটেশন কি, এটা আগের থেকে কমিউনিকেট করা, যাতে করে বছর শেষে হঠাৎ করে এক্সপেকটেশন গ্যাপ না হয়। হায়ার করাটা যেমনি ইজি, আবার ফায়ার করাটা অনেক সময় ক্রিটিক্যাল হয়। সো সেই জায়গাটা আমি মনে করি ব্যবসায় শুধুমাত্র সেলস অথবা মার্কেটিং অথবা প্রোডাকশন অথবা কমপ্লায়েন্স কোনটাকে ওভার এমফাসিস না করে সব জায়গায় প্রয়োজন অনুযায়ী আপনার এমফাসিস দেয় এবং টিম বিল্ডিং করা খুবই জরুরি। অন্যরকম উদ্যোক্তা প্রোগ্রামে এসে আপনার কেমন লাগছে? এই ধরনের প্রোগ্রামটা আসলে একটা চমৎকার আয়োজন, কারণ এন্টারপ্রেনিউরশিপ একটা স্কিল। বাই ডিফল্ট একজন এন্টারপ্রেনিউর হয়ে যেতে পারেন বা আপনি বাই চান্স হয়ে যেতে পারেন, বাট ডেফিনেটলি এখনকার সময় এই কম্পিটিটিভ এজে এসে আপনাকে আসলে এন্টারপ্রেনিউরশিপ সম্পর্কে জেনে বুঝে ব্যবসা করাটা মোর লজিক্যাল এবং সেই জায়গায় সাকসেস রেটটা অনেক বেশি। তো এই ধরনের আয়োজন অত্যন্ত চমৎকার, এবং সেখানে 30টা প্রতিষ্ঠানে 30 জন এন্টারপ্রেনিউরের সাথে এসে এরকম একটা সেশনে আমি ওনাদেরকে কিছুটা হেল্প করতে পেরেছি, ওনার সাথে ডিসকাশন করেছি, আমার অত্যন্ত ভালো লেগেছে। এন্টারপ্রেনাররা ফাইন্যান্সিয়াল মিসম্যানেজমেন্টের আর্লি ওয়ার্নিং সাইন কিভাবে চিহ্নিত করবেন? প্রথম হচ্ছে, যদি ট্রেডিং বিজনেস ধরি তাহলে তো আসলে ম্যানুফ্যাকচারিংয়ের কমপ্লিকেসি নাই। তাদের যেটা করতে হয়, তাদের পণ্যের ব্র্যান্ডিং, কর্পোরেট আইডেন্টিটি, কর্পোরেট ব্র্যান্ড তৈরি করা এবং ডিস্ট্রিবিউশন চ্যানেল থেকে শুরু করে এই কাজগুলো সবাই বেশি গুরুত্ব দেয় এবং এন্টারপ্রেনিউররা এটি নিয়ে খুব ভালো কাজ করে। কিন্তু যে জিনিসটা অনেক ক্ষেত্রে আমরা দেখি যে এন্টারপ্রেনিউররা ভুলে যান অথবা একটু কম গুরুত্ব দেন, সেটি হচ্ছে কমপ্লায়েন্স। সেই কমপ্লায়েন্সের পার্টই হচ্ছে ফার্স্ট অফ অল যে আপনি যদি ব্যবসা করেন এবং ব্যবসার প্রপার একটা ফোরকাস্ট না করতে পারেন, যেটাকে আমরা অ্যানুয়াল বিজনেস প্ল্যান বলি, যদিও শুরুতে খুব বুকিশ বা থিওরিটিক্যাল না হলেও প্র্যাকটিক্যাল হলেও কিন্তু একটা ক্যাশ ফ্লো অ্যাসেসমেন্ট, ফিউচার প্রোডাক্ট কতটুকু থাকবে, এটাকে স্টক আউট হয়ে যায় কিনা, সেই যে প্রজেকশনটা এবং সেই অনুযায়ী ক্যাশ ফ্লো প্রজেকশন এবং রেগুলেটরি ফ্রেমওয়ার্কের ভিতরে স্পেশালি ফিসক্যাল লগুলা, ট্যাক্সেশন, ভিএটি, কাস্টমস এবং আদার যে রিলেটেড রুলস অ্যান্ড রেগুলেশন আছে, এটা সম্পর্কে একটু সচেতন হলে যেটা হবে সেটা হচ্ছে কস্ট অফ নন কমপ্লায়েন্সটা আমাদের কমে যাবে। হঠাৎ করে আমাদের এই বিষয়গুলো চলে আসে, আমরা নন কমপ্লায়েন্ট হয়ে যাই এবং ফলে আমাদের কস্ট অফ ডুইং বিজনেস বাড়ে, নন কমপ্লায়েন্সের কস্টটা বেড়ে যায়। ক্যাশ ফ্লো ক্রাইসিস প্রতিরোধে কোন স্ট্র্যাটেজি সাহায্য করতে পারে? প্রথম হচ্ছে যে আমরা নতুন উদ্যোক্তা বা তরুণ উদ্যোক্তা আজকে যারা এখানে ছিলেন, আমি বোধ করি যে 2 থেকে 5 বছর বা 7 বছর যাদের ব্যবসায়িক অভিজ্ঞতা, সেই তাদের জন্য আসলে ক্যাশ ফ্লোটা অত্যন্ত ইম্পর্টেন্ট, কারণ ক্যাশ ফ্লোকে আমরা বলি যে ফাইন্যান্সের দৃষ্টিকোণ থেকে একটা বডির রক্ত সঞ্চালন। সেই জায়গায় এই ব্লাড সার্কুলেশন বন্ধ হয়ে গেলে আসলে আমরা
চলতে পারবো না। সেই দৃষ্টিকোণ থেকে আমরা যদি বলি যে ক্যাশ ফ্লোটাকে ঠিক রাখার জন্য প্রথম হচ্ছে ফান্ডিংটা কীরকম আসবে, আমার বিজনেস গ্রোথের সঙ্গে ওয়ার্কিং ক্যাপিটাল ম্যানেজমেন্টটা কেমন হবে, এটা কি আমার প্রাইমারি লেভেলে ওনাররা বা স্পন্সররা দিবে, নাকি আমরা কোনো অ্যাঞ্জেল ইনভেস্টর বা কোনো আদার জায়গা থেকে নিব, নাকি আমরা একটু চেষ্টা করব যে একটা ভেঞ্চার ক্যাপিটাল, বড় হলে প্রাইভেট ইকুইটি, অথবা আইপিও বা এই ধরনের পাবলিক সেক্টরে আপনার পাবলিকদের এঙ্গেজ করে আমরা ফান্ডিং করব, অথবা ব্যাংক লোন করব। যেটাই করি না কেন প্রথমত হচ্ছে ফান্ডিং নিডটা, আপনার ওয়ার্কিং ক্যাপিটাল ম্যানেজমেন্টটা বুঝতে পারা এবং সেটাকে প্রপারলি অ্যাড্রেস করতে পারাটাই হচ্ছে একটা প্রবলেমের প্রথম আইডেন্টিফিকেশন। সেকেন্ড হচ্ছে ক্যাশ ফ্লো অলওয়েজ আমাদেরকে মাথায় রাখতে হবে যে বিজনেস যদি কমও করি, আমরা যদি বাকিতে না করে নগদে ব্যবসা করার চেষ্টা করি, অথবা এমনভাবে বিজনেস মডেলটা দাঁড়া করাই যাতে করে আপনার বাকিতে বিক্রি করতে হলে, ক্রেডিট বিক্রি করতে হলে ক্যাশ কনভার্সন সাইকেলের জন্য কুইক হয়, এটা জরুরি। আদারওয়াইজ যদি আমরা দেখেছি বাংলাদেশে অনেকেই ক্রেডিট বিজনেসকে অনেক বেশি বাড়িয়ে এবং সেই জায়গায় এসে আমরা দেখতে পারি যে একটা পর্যায়ে ক্যাশ ফ্লোর অভাবে বিজনেসগুলো ধুঁকছে এবং অনেক ক্ষেত্রে এই বিজনেসগুলো বন্ধ হয়ে যায়, এরকম অভিজ্ঞতা আছে। সো অল্টারনেটিভ ফান্ডিংয়ের ব্যবস্থা করা এবং নিজের ক্যাশ ফ্লো ম্যানেজমেন্ট করা, স্পেশালি বাজেট ফোরকাস্টিং, ক্যাশ বাজেট, এই বিষয়গুলো আমাদেরকে একটু জানা এবং প্র্যাকটিসে আনাটা অত্যন্ত জরুরি বলে মনে করি। প্রথম দিন থেকে কোন ফাইন্যান্সিয়াল রেকর্ডস অ্যান্ড বুককিপিং প্র্যাকটিস রক্ষা করা উচিত? প্রথম হচ্ছে যে এক চিকেন ডিলেমা কাজ করে, আমরা কি আগে কমপ্লায়েন্ট হবে, আগে রেকর্ডিং করব, আগে অ্যাকাউন্টেন্ট নিব, নাকি ব্যবসা করব। সো আমি মনে করি অন্টারপ্রেনিয়াররা নিজেরাই ভালো অ্যাকাউন্টেন্ট হয় যদি বেসিক ফান্ডামেন্টাল অ্যাকাউন্টিং রিকোয়ারমেন্টগুলো আমরা বোঝার চেষ্টা করি। স্পেশালি যদি প্রোপ্রাইটারশিপ ফান্ড হয় তাহলে অ্যাটলিস্ট আমরা রেকর্ড রাখার চেষ্টা করি আমাদের টোটাল সেলস, টোটাল রিসিপ্ট, টোটাল পেমেন্ট, টোটাল এক্সপেন্ডিচার এবং আমাদের যে ব্যবসায়িক যে অ্যাসেটগুলো আছে, ব্যবসায়ী যদি কোনো লাইবিলিটি থাকে, অর্থাৎ আমাদের কাছে কেউ যদি টাকা পায়, সেগুলোর প্রাইমারিলি রেকর্ডিংটা আমরা অ্যাকাউন্টিং জার্নাল এন্ট্রির মাধ্যমেও শিখতে পারি। এবং এক্ষেত্রে ছোট ছোট কিছু সফটওয়্যার, লাইক শুরুতেই যদি আমরা একটা ছোট সফটওয়্যার লাইক ট্যালির মতো একটা সফটওয়্যার, যেটি হচ্ছে সিঙ্গেল ইউজারে আপনার হয়তো 45-50 হাজার টাকা খরচ হবে, সেটি ইমপ্লিমেন্ট করে যদি হিসাবটা রাখার চেষ্টা করি, এটা লং রানে আমাদের বিজনেসকে নেক্সট লেভেলে নেওয়ার জন্য এবং বিজনেসের গ্রোথের জন্য এবং এটা সাস্টেনেবল করবার জন্য কিন্তু এই ধরনের রেকর্ড কিপিংটা অত্যন্ত গুরুত্বপূর্ণ। আজকে রেগুলেটরি ফ্রেমওয়ার্ক থেকে রেগুলেটর এসে যদি জিজ্ঞেস করে যে আপনার সেলস যে দাবি করছেন এর চেয়ে বেশি সেলস, আপনার কালেকশন বেশি, অথবা খরচ যদি ডিসঅ্যালাউ করে, আর আপনি যদি প্রপার ডকুমেন্টেশন করে আয়, ব্যয়, অ্যাসেট এবং লাইবিলিটি মানে হচ্ছে দায় এবং সম্পত্তি, এটির যদি ডকুমেন্টেশনটা রাখেন, তাহলে আপনাকে কমপ্লায়েন্ট হতেও সাহায্য করবে। এর মাধ্যমে আপনি ব্যবসার যে রিস্কগুলো আছে, স্পেশালি যে রেগুলেটরি ফ্রেমওয়ার্ক থেকে যে রিস্কগুলো আছে, এটাকে আমরা হেজ করতে পারি, এটাকে মিনিমাইজ করতে পারি। আমরা বছরের শুরু থেকেই ট্যাক্সের কি প্ল্যান করলে আমরা বিভিন্ন সারপ্রাইজ অ্যাভয়েড করতে পারি? যদি আপনি ছোট ব্যবসায়ী হন অর্থাৎ প্রোপ্রাইটারশিপ, তাহলে আপনার বছরে একবার আপনার প্রতিষ্ঠান বা আপনার ব্যক্তি এবং প্রতিষ্ঠান তখন একই হয়, একই টিনের হয়, সেটির রিটার্নটা রেগুলার সাবমিশন। এছাড়া ভ্যাট অ্যাপ্লিকেবল যদি হয়, ভ্যাটের রেজিস্ট্রেশনটা নেওয়া, এবং আগে ছিল মান্থলি রিটার্ন সাবমিশন, এখন এটা কোয়ার্টারলি সাবমিশন, এটা একটু খেয়াল রাখা। আবার আপনি যে ছোটোখাটো যে আপনার সাপ্লাইরা থাকে, আপনাকে যে প্রোডাক্ট সাপ্লাই করে, সেইখান থেকে টিডিএস এবং এআইটিটা প্রপারলি কাটা, এই ধরনের বেসিক কোয়ার্টারলি কমপ্লায়েন্সগুলো যদি মেনটেন করা হয়, এবং এটা যদি জিরো রিটার্ন হতে পারে, হয়তো আপনার ট্যাক্স আসে নাই কিন্তু তারপরেও, অথবা কম ট্যাক্স আসছে, টিডিএস খুব কম করার কথা, আপনি টিডিএস করার মতো সাপোর্ট সার্ভিসগুলো কম নেন, কম হোক বেশি হোক এটা ইস্যু না, বাট কমপ্লায়েন্সটা মেনটেন করবার যে প্র্যাকটিস, এটা করলে আশা করা যায় যে বড় ধরনের বিপদে আমরা পড়বো না, এবং ব্যবসা গ্রো করার সঙ্গে সঙ্গে এগুলো রাখবার যে অভ্যাসগত একটা পরিবর্তন, অভ্যাসে পরিণত হওয়াটা তৈরি হবে, এবং এর মাধ্যমে আমরা লং রানে অনেক দূরে যেতে পারবো। আমি কিভাবে ইনকাম স্ট্রিম ডাইভার্সিফাই করতে পারি আমার রিস্ক কমানোর জন্য? সেটা হচ্ছে যে পোর্টফোলিও ডাইভার্সিফিকেশনের কথা বলছে। সাধারণত আমরা এটাকে বলি হচ্ছে যে সেগমেন্টেড ব্যবসা, অর্থাৎ কোনো ব্যবসার একটা সিজনাল ইম্প্যাক্ট থাকতে পারে, কোনো একটা ব্যবসার হয়তো ইকোনমিক অন্য সিচুয়েশনের কারণে ইম্প্যাক্ট পড়তে পারে। সো আমরা বোধ করি যে ব্যবসার একটা পোর্টফোলিও খুব বড় না করলেও অ্যাটলিস্ট কম্পেনসেটরি টাইপ, ধরেন আপনি যদি শীতের কোনো প্রোডাক্ট রাখেন, সঙ্গে সঙ্গে গ্রীষ্মের একটা প্রোডাক্ট রাখেন, এক্সাম্পল আকারে বলছি, এই ধরনের ডাইভার্সিফাইড পোর্টফোলিও থাকলে যেটা সুবিধা হয় সেটা হচ্ছে যে
আপনার রিস্কটাকে ডাইভার্স করা যায়। একই সঙ্গে সঙ্গে আপনি যদি ইম্পোর্ট ডিপেন্ডেন্ট থাকেন তাহলে কাস্টমস এবং ইম্পোর্ট ডিউটি বাড়ার সঙ্গে সঙ্গে প্রফিটেবিলিটি কমার চান্স থাকে। সেই সঙ্গে সঙ্গে আমি মনে করি যদি ইম্পোর্ট ব্যবসা থাকে সঙ্গে যদি লোকাল কিছু প্রোডাক্ট তৈরি করার লোকাল সোর্স থেকে যদি প্রকিউর করে যদি ব্যবসায় দাঁড়া করানো যায় তাহলে একটা অটোমেটিক হেজিং তৈরি হয়। সো আমি মনে করি এভাবেই আমরা ব্যবসাকে ঝুঁকিমুক্ত এবং ঝুঁকিকে ম্যানেজ করতে পারি। রিস্ককে জিরো করা যায় না, কিন্তু রিস্ককে আমরা মিনিমাইজ করতে পারি। বিজনেস প্ল্যান তৈরি করার সময় রিয়েলিস্টিক ফাইন্যান্সিয়াল প্রজেকশন কিভাবে সেট করা উচিত? আসলে বিজনেস প্ল্যানটা যেটাকে আমরা এবিপি বলি, এবিপিটা অ্যানুয়াল বিজনেস প্ল্যান এবং এটা 5 ইয়ার্সের প্ল্যান করতে হয়। এখানে আসলে সবচেয়ে বড় পার্ট আমরা যে মাস্টার বাজেটিং বলি, স্টার্টিং ফ্রম দ্য আপনার রেভিনিউ জেনারেশন, আপনি কি পরিমাণ সেল করবেন, রেভিনিউ কতটুকু হতে পারে, এই প্রজেকশনের পরে সেই অনুযায়ী আপনার প্রকিউরমেন্ট প্ল্যান হয়, ম্যান পাওয়ারের প্ল্যানিং হয়, ফাইন্যান্স প্ল্যানিং হয়। সো এই ক্যাশ ফ্লো ফোরকাস্ট এবং সেল ফোরকাস্টটা ইজ ইম্পর্টেন্ট। সেই ক্ষেত্রে আমি মনে করি যে প্রোডাক্ট নিয়ে আপনি ব্যবসা করছেন সেই ব্যবসায়ের আপনার ক্যাটাগরি কেমন গ্রো করছে, ইন্ডাস্ট্রি কেমন গ্রো করছে, আপনি কম্পিটিটর কারা, কম্পিটিটর অ্যানালাইসিসের মাধ্যমে একটা সোয়াট অ্যানালাইসিস করে আপনি নিজেকে কতটুকু শুরু করেছেন এবং কিভাবে গ্রো করবেন সেইটা যদি আপনি চেষ্টা করেন তাহলে এই মাধ্যমে আপনার কিন্তু মূলত আপনার রেভিনিউ জেনারেশনটাকে যদি অ্যাপ্রোপ্রিয়েট হয় তাহলে মাস্টার বাজেটিং বা হচ্ছে অ্যানুয়াল বিজনেস প্ল্যান বা এবিপির অন্য অন্য পার্টগুলো কম্পারেটিভলি ইজি হয়। পার্সোনাল এবং বিজনেস ফাইন্যান্স কিভাবে আলাদাভাবে ম্যানেজ করা উচিত? দেখুন, এখানে আমি আজকে ট্রেনিংয়েও বলেছি যে এনটিটি কনসেপ্ট বলে একটা কনসেপ্ট আছে। ওনার এবং ম্যানেজমেন্ট দুটো সেপারেট দৃষ্টিভঙ্গিতে দেখা দরকার, স্পেশালি লিমিটেড কোম্পানির ক্ষেত্রে। তো সেই জায়গায় এসে যদি ওনার তার ইনজেক্টেড মানি, সে কত টাকা মূলধন বা ক্যাপিটাল দিয়েছে সেইটা, এবং পরবর্তীকালেও রিপিট প্রয়োজনের কারণে রিপিটেড যে ইনজেক্ট হতে পারে অ্যাজ এ ক্যাপিটাল অথবা পেইড আপ ক্যাপিটাল অথবা মূলধন, সেইটা হিসাব রাখা। এবং সে যদি ড্রয়িংস করে, উইথড্রল করে, সেটা ডিভিডেন্ড আকারে নিতে পারে, লোন আকারে নিতে পারে, যদিও কোম্পানি একটা লোন নেওয়ার ক্ষেত্রে কিছু রেস্ট্রিকশন আছে। এই হিসাবটা যদি সে সেপারেট না করে, ব্যবসা এবং ওনারকে যদি এক করে ফেলে, তাহলে আমরা এটাকে কিন্তু একটা ইনহারেন্ট একটা রিস্ক বলে মনে করি অ্যাকাউন্টিং, ফাইন্যান্স এবং অডিটিং দৃষ্টিভঙ্গি থেকে। তো আমি মনে করি যে পার্সোনাল ফাইন্যান্স, ওনার এবং ব্যবসা যে এন্টিটি কনসেপ্ট অনুযায়ী সেপারেট লিগাল এন্টিটি চিন্তা করে তাদের ভিতরে ট্রানজ্যাকশনগুলো রেকর্ডিং অ্যাটলিস্ট একটা চাইনিজ ওয়াল তৈরি করা দরকার, সো দ্যাট জিনিসটা সেপারেটভাবে আমরা দেখতে পারি এবং বিজনেসটা সাস্টেনেবল হয়, বিজনেসটা গোয়িং কনসার্ন হিসেবে টিকে থাকে। আপনার ফেভারিট এআই টুল কোনটি এবং কেন? এআই টুল হিসেবে যদি বলি, আমি 2022-23 সাল থেকেই সবচেয়ে বেশি যেটা ইউজ করেছি সেটা হচ্ছে চ্যাট জিপিটি। বাট গত আমি 6 মাসে চ্যাট জিপিটির থেকেও আরেকটা টুলসের রীতিমতো ভক্ত হয়ে গেছি। সেটি হচ্ছে, আগে পেইড চ্যাট জিপিটি ইউজ করতাম, এখন ফ্রি চ্যাট জিপিটি ইউজ করি, পেইড ক্লড ইউজ করি। কারণ অ্যাজ এ প্রফেশনাল অ্যাকাউন্টেন্ট, অন্টারপ্রেনিয়ার, ফাইন্যান্সিয়াল অ্যানালিস্ট, ক্লড যেভাবে আমাকে সাপোর্ট দেয় এটা আনবিলিভেবল, খুবই ভালো লাগে। বাট এআই ইউজারদের ক্ষেত্রে আমি গত মাসে ঢাকা ইউনিভার্সিটির একটা বড় সেমিনারে বলেছি যে এআই ভালো, বাট এআইয়ের উপরে ওভার ডিপেন্ডেন্সি, এর মাধ্যমে আপনার স্কিলগুলো যেমনি কমে এবং মনে করবেন যে আপনার নলেজ, আপনার আল্লাহ প্রদত্ত যে রিয়েল ন্যাচারাল নলেজ, সেই সঙ্গে আর্টিফিশিয়াল নলেজটা যতই হোক না কেন, সেই জায়গাতে টেকনিক্যাল এক্সপার্ট হিসেবে হিউম্যান যে সুপিরিয়র, সেই জায়গাটাতে আপনি এআই কিছু একটা দিল বা তৈরি করলো, এটাকে ক্রস করলেন না, পড়লেন না, ক্রস চেক করলেন না। আমি যেটা করে থাকি, একটা টুলসে দিয়ে সেটার রেজাল্ট দেখে আরেকটা টুলসে চেক করি এবং ফিজিক্যালি রেফারেন্স চাই, এবং ফিজিক্যাল রেফারেন্সগুলো, লেটস একটা ল রেফারেন্স চাচ্ছি, কোম্পানি ল, নেগোশিয়েবল ইনস্ট্রুমেন্ট অ্যাক্ট, অথবা আমি আপনার ব্যাংকিং ল অথবা ট্যাক্সেশন ল, এইগুলো যখন আমি একটা সুপিরিয়র লেভেলে একটা হেল্প চাচ্ছি, তখন আমি প্রম্পট রাইটিং বা অন্য জায়গায় হয়তো চ্যাট জিপিটি বা তাদের হেল্প নেই, এটা নিয়ে যখন ক্লডে দেই, ক্লড থেকে যখন আমি আবার চাই যেটা রেফারেন্সিং করে আমাকে দেন, তখন ফিজিক্যালি আবার ওই সেকশনগুলো ফিজিক্যালি চেক করে আমার ব্যক্তিগত উইজডম, দীর্ঘ 25 বছরের ক্যারিয়ারের উইজডম ইউজ করে কোন কোন জায়গাগুলোয় স্বচ্ছতার অভাব আছে বা ক্রস রেফারেন্সিংয়ের ঘাটতি আছে, সেটা দিয়ে আবার তাকে আমি ক্রস চেক করি এবং ফাইনালি একটা আউটপুট করে এটাকে হিউম্যানালাইজ করে আবার আমি আমার ব্যক্তিগতভাবে চেক করে এটাকে কাস্টমাইজ করি। সো এআই ইউজ করা যেমনি এটা একটা ইন্টিগ্রাল পার্ট, আমরা এআই ইউজ ছাড়া
এটা আমরা আগাতে পারবো না। আবার যদি একটা ছুরি ধারালো ডাবল এজ ছুরি, সেই ছুরিটা যদি প্রপারলি সার্জিক্যাল ইউজের জন্য ডক্টর ইউজ করে, আবার সেই ছুরিটা যদি একটা বাচ্চা যার হচ্ছে নলেজ নাই তাকে দিলে সে একটা দুর্ঘটনা ঘটাতে পারে। তো এআই টুলস আমার কাছে মনে হয় যে এআই ইটসেলফ তাকে দোষ দেওয়ার কোনো সুযোগ নাই, বা সেটা ইউজ কোনভাবে করছেন, কিভাবে করছেন, এবং নলেজের বিকল্প নলেজ, উইজডমের বিকল্প উইজডম, প্র্যাকটিক্যাল এক্সপোজার এবং আপনার জায়গাটাতে সেই জায়গাটাতে বিকল্প না। এআই আমাকে সাপোর্ট করবে, একজন এমপ্লয়ির মতো করে আমরা ইউজ করব, কিন্তু তাকে যদি আমরা মাস্টার মনে করি, আমরা যদি নিজেকে তার ইনফিরিয়র মনে করি, এই জায়গাটাতে আমি মনে করি হিউম্যানের একটা পরাজয়। এবং এই জায়গাটাতে আমার সাজেশন হচ্ছে এআই ইউজ করব, বাট এআই শুড বি আওয়ার সাপোর্টিং হ্যান্ড, আওয়ার এমপ্লয়ি। আমরা যেমন এমপ্লয়ি হায়ার করি, এআই শুড বি ওয়ান অফ আওয়ার টেকনিক্যাল সাপোর্টিং হ্যান্ড, বা আমরা তাদেরকে এমপ্লয়ি হিসেবে নিব। থ্যাংক ইউ।